তারা হিন্দুদের কমিটি করেছে, সেটা তাদের গঠনতন্ত্রের মধ্যে ইসলামিক একটা দলে কিন্তু অন্য ধর্মের কোনো ঠাঁই নাই, অন্তত পক্ষে মূর্তি পূজার কোনো ধর্মের। জামাত জাতীয় সঙ্গীত মানবে, জামাতের আমিরকে দেখবেন ফুল নিয়ে তারা স্মৃতিসৌধে যাচ্ছে। সেই সরকার অনেক ক্ষেত্রে বুঝতে চায় না গণতন্ত্রকে সমুন্নত করার জন্যই কিন্তু আমাদের পরবর্তী আন্দোলনটা। আকাঙ্ক্ষা তো ছিল শেখ হাসিনার পতন। শেখ হাসিনার পতন তো হয়ে গেছে, শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং অত্যন্ত ভয়ানকভাবে তার পতনটা হয়েছে, যেটা আমরা হয়তো অতটুকু কল্পনাও করি নাই। নাম্বার 2 হচ্ছে একটা জিনিস ছিল যে এটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, এটা ছিল গণ অভ্যুত্থান বা আন্দোলনের একটা চাওয়া। তো সেই পথে তো আমরা হাঁটছি, সেটা বাস্তবায়ন হবে ফেব্রুয়ারিতে, সেটা কতটুকু কি হবে সেটা নিয়ে অনেক আলোচনা আছে। 3 নম্বরে হচ্ছে এই জুলাই অভ্যুত্থানের যে একটা বিরাট সময় আমরা পার করে এসেছি। আপনি যদি ওই 36 দিন ধরেন, একটা 36 দিন, আর যদি আপনি পুরো আন্দোলনের ধরেন প্রায় 15 বছর ধরে, এই 15 বছর ধরে গুম, খুন, নির্যাতন, অপমান, অপদস্থ হওয়া, পদ বঞ্চিত করা, অপমানিত করা, একটা হিউজ বৈষম্য এবং নিপীড়নের হিস্ট্রি, এগুলো পার্ট বাই পার্ট, এগুলোর বিচার। প্রাথমিকভাবে যেই 1400 প্রাণ ঝরে গেছে আমাদের, যেই 25-30 হাজার লোক আহত পঙ্গু হয়েছে, তাদের পুনর্বাসন করা, তাদের ফ্যামিলিকে একটা স্বীকৃতি দেয়া, তাদের টেক কেয়ারের রাষ্ট্র দায়িত্ব নেওয়া এবং তাদের বিচারিক কার্যক্রমটা সিরিয়াসলি শুরু করা, এটা একটা আকাঙ্ক্ষা, ইমিডিয়েট আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এটা কিন্তু ধরেন একটা তো 15 বছর আকাঙ্ক্ষা ছিল, কিন্তু এই 36 দিনেরটাতে 36 দিনে তৈরি হয়েছে। অ্যান্ড দেন এই রাষ্ট্রটাকে যে আমরা একটা বদলাতে চেয়েছিলাম মানে কি, দেখবেন আপনি একটা কথা দেখবেন, বেগম খালেদা জিয়া বলেছেন যে এই আমরা যদি আবার কখনো মানে দায়িত্ব পাই, তাহলে আমরা এই সংবিধান ছুঁড়ে ফেলবো। মানে কেন বলেছেন? এটা একটা প্রতীকী কথা। এই প্রতীকী কথার মানে হচ্ছে যে এই রাষ্ট্র ব্যবস্থাটাকেই শেখ হাসিনা ধ্বংস করে ফেলেছে, আমরা সেটাকে পুনর্গঠন করব। বিএনপি 31 দফা একটা প্রস্তাব দিয়েছে, আমরা বিভিন্নভাবে আমাদের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি, ঠিক আছে? তাহলে এই জুলাইয়ের আরেকটা আকাঙ্ক্ষা হচ্ছে যে মানে এই যে এসপিরেশনটা তৈরি হয়েছে মানুষের, যে আগের মতো আর রাজনীতি চলবে না, আগের মতো আর ফ্যাসিবাদী ব্যবস্থা চলবে না, আগের মতো ভোট ডাকাতি চলবে না, আগের মতো দুর্নীতি চলবে না, আগের মতো টেন্ডারবাজি, হল দখল, ক্যাম্পাস দখল চলবে না। এই যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, দেখবেন এখন সবাই দাঁড়িয়ে কথা বলে, হ্যাঁ আগের মতো কথা বললে হবে না, আগের মতো সেই দিন আর নাই রে নাতি, খাবলায়া খাবলায়া মিঠাই খাইতি, বলে না সেরকম। যেমন ফর এক্সাম্পল, এখন আমরা যে বসে কথা বলছি, সরকারের সমালোচনা করছি, একে অপরের সাথে ডিবেট করছি, আমরা যখন সংস্কার কমিশনে আলাপ করেছি, এই প্রত্যেকটাই তো এই স্পিরিটের একটা ছাপ, তাই না? তাহলে এই যে বিশদ আকাঙ্ক্ষা, এটা তো আর একদিনে, 1 বছরে, 2 বছরে বাস্তবায়ন হবে না। এটার একটা বিশদ রোডম্যাপ থাকবে, এটা একটা প্রতিজ্ঞা থাকবে, প্রতিশ্রুতি থাকবে। তো সেই হিসাবে আমি যেটা মনে করি, জুলাই আকাঙ্ক্ষার বাস্তবায়ন শুরু হয়েছে। কতটুকু আমরা স্যাটিসফাইড সেটা আলাদা বিষয়। আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে, নিজেদের মধ্যে একটা ডিবেট করতে পারছে, এবং আমরা যে মন খুলে স্বাধীনভাবে চলাচল করতে পারছি, এটা একটা বড় উন্নতি। কিন্তু জনগণের যে একটা দুর্গতি ছিল, অর্থাৎ দ্রব্যমূল্য, তারপরে আপনার বেকারত্ব, তারপরে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা খারাপ দিক, তারপরে হচ্ছে আপনার ধরেন যানজট, হ্যাঁ, এই যে একটা সামগ্রিক জনজীবনের জায়গাটা, সেটা এই সরকার কোনোভাবেই সেখানে খুব বেশি হাত দিতে পারে নাই বা দেয় নাই। এটা হয়তো নির্বাচিত সরকারের উপরে এই দায়টা পড়বে। দেখেন মঞ্জু ভাই যে কথা যেভাবে শুরু করলো, আমার কথার শুরুটা ওইভাবেই, যে একটা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু এই 5ই আগস্ট হয়েছিল। যে আকাঙ্ক্ষায় আমি আরেকটু যোগ করতে চাই, যে বাংলাদেশের সবচেয়ে যেটা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল সেটার নাম গণতন্ত্র। গণতন্ত্র ন্যূনতম ছিল না। সেই আকাঙ্ক্ষাটা বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু বিএনপি সহ অন্যান্য সব দলগুলো কাজ করে যাচ্ছে। এখন এক একজনের, কারো পয়সা আছে সে প্লেনে গেল, কারো পয়সা কম সে ট্রেনে গেল বা বাসে গেল বা পায়ে হেঁটে গেল। এখন যে প্লেনে গেল সে তো আগে গিয়ে বসে থাকবে, এটাই স্বাভাবিক। আর যারা পরে যাচ্ছে, গণতন্ত্র এরকম যে তাদের জন্য কিন্তু অপেক্ষা করতে হয়, গণতন্ত্র সেটা বলে। কিন্তু অন্যান্য তন্ত্রে কিন্তু এটা নাই, তুমি আগে আসছো আগে খাও, আর যে আসে নাই তার যে বলে না যে খাইছে তার জন্য 12 আর যে না খাইছে তার জন্য রান্না করো।
এই অবস্থা অন্য অন্য ক্রেসিগুলো ডেমোক্রেসির এগেনস্টে। তো আজকে যে বিএনপি রান্না করে আগে খেতে চাচ্ছে না, আজকের যে অবস্থাটা যেভাবে ছিল সেইখানে গণতন্ত্রকে মজবুত করার জন্য, গণতন্ত্রকে সমুন্নত করার জন্য কিন্তু আমাদের পরবর্তী আন্দোলনটা হওয়ার কথা ছিল এবং ওটা নিয়েই কাজ করার ছিল এবং করা হচ্ছিল। কিন্তু সবাই কিন্তু এইখানে ওই একই জায়গায় অবস্থান করে নাই। যে কথাটা আপনি আমাকে বলার চেষ্টা করলেন, আমি যদি আপনাকে বলি যে কোনো কোনো দল আছে হঠাৎ করে, মঞ্জু ভাইরা ওনারা কিন্তু সংস্কারের পদ্ধতির প্রথম থেকে শেষ পর্যন্তই ছিলেন, আমার চেয়ে হয়তো ভালো অবস্থানটা বলতে পারবেন, কিন্তু আমিও তো দেখেছি। তো কোনো কোনো দল আছে যে প্রথম থেকে যেটা চায় নাই, হঠাৎ মাঝপথে ওটা চাওয়ার অর্থ হলো একটা হুরহাঙ্গাম বাধায় দিয়ে রাষ্ট্রটাকে আগের মতোই অবস্থা করে কলাপসের মধ্যে থাকলে আমার ডিমান্ড থাকবে, এরকম। তো বিএনপি যেটা এখানে প্রথম দিন থেকে বিএনপি কি চাচ্ছিল, যেটার অভাব ছিল বাংলাদেশে সবচেয়ে বেশি, সেটা হলো নির্বাচনটাকে নিয়েই কিন্তু সবখানে সব কিছু ধ্বংস করা হয়েছে বা দখল করা হয়েছে। বিএনপি প্রথম দিন থেকেই কিন্তু রোডম্যাপ, যৌক্তিক সময়, নির্বাচন, এই কথাগুলো বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছে। তো যে সরকার আসছে সকলের কোনো না কোনোভাবে অবদান আছে, কেউ নীরব থেকেছে, এটাও একটা অবদান, মৌনতা মানে সম্মতির লক্ষণ। সেই সরকার অনেক ক্ষেত্রে বুঝতে চায় না গণতন্ত্রের যে মানে ভেতরের যে আকাঙ্ক্ষাটা, যে খাদ্যটা যেটার জন্য এত বছর যাবত অপুষ্টিতে ভুগছে গণতন্ত্র, সেটা কিন্তু তারা কর্ণপাত করে নাই। যখন কর্ণপাত করেছে তখন অনেকটা সময় পেরিয়ে গেছে। যে সময়টা পেরিয়ে গেছে অনেকের জন্য এটা খারাপ হয়েছে, কারো কারোর জন্য হয়তো ভালো হয়েছে, যারা নির্দেশিত দল করে। কি বলতে চাচ্ছেন যে নির্বাচনের আগে আগে বিভিন্ন দাবিগুলো নির্বাচন বানচাল করার চেষ্টা, এরকম বিষয়টা এরকম চাচ্ছে? হ্যাঁ, আমি আপনাকে নাম ধরেই বলি, যেমন ধরেন পিআর পদ্ধতি, এটা তো প্রথম থেকে ছিল না, এটা তো হঠাৎ মাঝপথে আসলো, শুধু এসেই ক্ষান্ত হয় নাই, এটা কিন্তু একটা বড় বিস্ফোরা হয়ে দেখা দিয়েছে এই জন্য যে একটা দল, আপনার যে দল এটার অবতারণা করলেন, তারা এখন বলছে পিআর ছাড়া নির্বাচন করবেন না, পিআর ছাড়া আন্দোলন করবেন। এই যে আজকে যেমন ধরেন উপজেলা পর্যায়ের আন্দোলন একটা হয়ে গেল, তারপরে নতুন আন্দোলনের ডেট পড়বে নতুনভাবে। এই জায়গাটায় কিন্তু বাংলাদেশ কিন্তু একটা নির্বাচনের দরকার ছিল। একই জায়গায় তো মোটামুটি চলে আসছে, গণভোটের বিষয়ে বিএনপি রাজি হয়ে গেছে। এবং এই কথাটাই বলি, এই যে আকাঙ্ক্ষার বাস্তবায়নের কথা বলছেন বিএনপি, দেখেন প্রথমে কিন্তু এই যে ইগোর কথাটা আসলো, বিএনপি যদি এত ইগোইস্টিকই হতো তাহলে কিন্তু যেটা না করেছে ওটা আর হ্যাঁ করতো না। অনেকগুলো আপনি খেয়াল করেন ঘোষণাপত্র, আমি বলি ঘোষণাপত্র, বিএনপি প্রথমে রাজি ছিল না ঘোষণাপত্র নিয়ে। বিএনপি ঘোষণাপত্রে সিগনেচার করেছে, প্রোগ্রামে ছিল। তারপরে আপনার পিআর পদ্ধতি বিএনপি উচ্চকক্ষে পিআর পদ্ধতি অনেকটা রাজি হয়েছে। হ্যাঁ, তো সেটাও একটা ধরেন গণতন্ত্রের এইখানে আমি বলবো যে সুবাতাস। তারপরে আপনার ধরেন জুলাই সনদ, যারা এগুলা নিয়ে আন্দোলন করলো তারা কিন্তু থাকলো না ফাইনালি। বিএনপি নেগেটিভ ছিল, বিএনপি শুধু পজিটিভ হয়েছে তাই না, বিএনপি সিগনেচার করেছে, অ্যাডভান্স সিগনেচার করেছে। বিএনপি গণভোটের মতো জায়গায় রাজি হয়েছে এই জুলাই সনদকে কেন্দ্র করে। বিএনপি এগিয়ে এসেছে, তাহলে আপনি তো বিএনপিকে, আপনি বা মঞ্জু ভাই এই মুহূর্তে বিএনপিকে ইগোইস্টিক বলতে পারেন? বিএনপি ছাড় দিয়েছে। বিএনপি কিন্তু আপনাদের কথা মতোই বড় একটা দল, অনেকদিন রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছেন, তারপরেও কিন্তু বিএনপি সবখানে ছাড় দিচ্ছেন কিসের জন্য? একটা সুন্দর নির্বাচন। গণভোটটা আগে হওয়ার জন্য ছাড় দিচ্ছে না। গণভোটটা আগে হলে আপনি বলেন যে তিনটা নির্বাচন, একটা নির্বাচন বছরখানেক সোয়া বছর আগে হয়ে গেছে, একটা নির্বাচন 1.5 বছর আগে হয়ে গেছে, একটা নির্বাচন যদি আবার নভেম্বরে হয়, নভেম্বর আসতে আর 2-3 দিন আছে, আরেকটা নির্বাচন আপনার আবার ফেব্রুয়ারিতে হবে। এই যে 3 মাসের ব্যবধানে, 2 মাসের ব্যবধানে এই যে নির্বাচন, 1.5 বছরের মধ্যে 3টা নির্বাচন, এটা একটা বাংলাদেশের মতো রাষ্ট্র যেখানে অর্থ সমস্যা, ঋণ সমস্যা, সবকিছু মিলে যে খারাপ অবস্থা, সেখানে আপনার কত অর্থ যেতে পারে। তারপরে যে নির্বাচনটা একসঙ্গে করলে কোনো প্রবলেমই নাই, এখানে আইনি কিছু সমস্যার কথা তারা বলেন। তারপরে আমি একটা কোট করি ডাক্তার জামায়াতের মুজিবুর রহমান, যিনি জামায়াতের নায়েবে আমির, তারা বলছেন যে আসলে বিএনপি জনগণের ভোটে বিশ্বাসী নয়, তাই গণভোটকে
ভয় পায়, আসলে কি গণভোটকে ভয় পাচ্ছে না? বিএনপি জনগণের ভোটেই তো এ পর্যন্ত আসছে। ঠিক। এখন ওই যে বলেন না যে ভূতের মুখে রাম নাম, জি। যারা এটা বলছে তারা গণতন্ত্রের মধ্যে না, নাই। এখানে গণভোটকে তারা নিজেরা গ- আপনার বিএনপি আসছেই গণভোটের মাধ্যমে, জনগণে হাভোট না ভোট শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের। এবং বিএনপি যতবার আসছে 91-তে বলেন, 96-তে বলেন, 2001-এ বলেন, 2008-এ বলেন, জি। বিএনপির সবগুলো নির্বাচনে ভোটের উপর শ্রদ্ধা রেখে অংশগ্রহণ করেছেন। জি। তো ওনারা যদি এই ধরনের বাজে কথা বলেন, এটা তো কথাটা না, গণভোট এটা তো এটা গ্রহণযোগ্য সরকার, কথা না। গণভোট তো সরকার পরিবর্তনের নির্বাচন না, এখানে বিএনপির নির্বাচন। ভয় পাওয়ার কি আছে? এখানে ভয় কেন আছে। ভয় পায়? এবং ওই উনি ভালো গণভোটের বলবেন। মধ্যে আপনার নোট অফ ডিসেন্ট আছে, ওটা থেকেই যাবে, ওটা নিয়ে আবার ওটা নিয়ে অবশ্য আলোচনা একটা হবে। প্রস্তাব দেওয়া তাহলে হচ্ছে তাহলে ঐক্যমত্য আপনার কমিশনের এটা কাছে। এখানে ভয়ের কি আছে? যে আমি একটু যেতে চাই, তো অনেকে মনে করছে যে এটা অ্যাসিড টেস্ট হবে, গণভোট জয়ী হলে বিএনপি কোনো কারণে পরাজয় মনে করবে কিনা, সেই কারণে এটা হয়তো বলতে পরাজয় পারে। বিএনপি আচ্ছা, মেনে যদি নিয়েছে, আমি একটু যেতে পরাজয় চাই মনে মুজিবুর রহমান করবে মঞ্জুর কেন? কাছে। মুজিবুর রহমান মঞ্জু, জামায়াতের আমির আজকে একটি কথা বলেছেন, নতুন করে এটাকে কোনো প্রবলেম হবে কিনা যদি বলি ভাবে, তারা যাদের অতীত খারাপ তাদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জাতির আমানত যাদের কাছে রাখলে হেফাজত হবে তাদেরকে নির্বাচিত করতে হবে। জনগণের বিচারে জামায়াত খারাপ হলে জামায়াতকেও ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি। নিউ ইয়র্কের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন। আর কিছু কথা বলেছেন। আমি এই প্রথম কথাটার আসলে নতুন করে রাজনীতিতে কোনো নতুন করে সংকট তৈরি করবে কিনা এই ধরনের বক্তব্য। না, অতীত খারাপ বলতে উনি কি বুঝিয়েছেন? যদি উনি বুঝিয়ে থাকেন যে যারা আগে ক্ষমতায় ছিলেন তাদের অতীত, তো জামাত তো সেই অর্থে কখনো আগে ক্ষমতায় ছিল না, তাহলে জামাতের অতীত মানুষ কিভাবে মূল্যায়ন করবে? বিএনপির মূল্যায়ন করতে পারে। বিএনপি 91 সালে ছিল, আবার 2001-এ ছিল, তো 2001-এ তো আবার জামাত বিএনপি একসাথে ছিল। সেখানে যদি বিএনপির অতীত খারাপ হয় তাহলে এর দায়ভার জামাতেরও আছে, নাই যে তা না। এবং যেহেতু 90-তে খারাপ ছিল বিএনপির অতীত, যদি আমি ধরে নিই, আর জামাতকে তো আমি দেখেছি সবসময় জিয়াউর রহমানের রেজিমকে জামাত সবসময় প্রশংসা করেছে। জামাতের যত লেখা বক্তব্য বইতে দেখি, জামাত সবসময় জিয়াউর রহমানের রেজিমকে জামাত সবসময় বলেছে বাংলাদেশের বেস্ট টাইম। তো জিয়াউর রহমানের রেজিম যদি বেস্ট টাইম হয় আর এটা যদি বিএনপির অতীত হয়, তাহলে তো এটা বিএনপি, ওনার বক্তব্য বিএনপির পক্ষে যাবে। আবার বিএনপির এই যে রেজিম, যদি জিয়াউর রহমানের রেজিমকে যদি আমরা বিএনপির অতীত ধরি, ঠিক আছে, তাহলে দেখা যাবে যে ওই সময়ে কিন্তু বাংলাদেশে এই যে ধর্মীয় দলগুলো রাজনীতি করার অধিকার ফিরে পেয়েছে, বহুদলীয় গণতন্ত্র বিকশিত হয়েছে, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত হয়েছে, এটা একটা পজিটিভ আকারে আসবে। আর উনি যদি ইমিডিয়েট অতীত বলেন, যেমন এবারের আমরা দেখেছি এই সরকারের পতনের পরে বিএনপির লোকদের বিরুদ্ধে হিউজ অভিযোগ উঠেছে, চাঁদাবাজি, তারপরে দখলবাজি, নানা রকম অভিযোগ উঠেছে, এবং বিএনপি নিজেই বলছে যে প্রায় 7-8 হাজার লোককে তারা বহিষ্কার করছে তাদের দলের ভিতরে। এটাকে যদি উনি অতীত বলেন, তাহলে এটা একটা যৌক্তিক কথা হইতে পারে যে আপনারা দেখছেন ওনারা এইভাবে করছেন, তাহলে ওনাদেরকে ভোট দিয়েন না, আমাদেরকে দেন। এটা হয়তো ওনার আর্গুমেন্ট হইতে পারে। অ্যাকর্ডিংলি যদি আবার বিএনপি পাল্টা বলে যে জামাতের অতীত কি, জামাতের, কারণ আমরা সবার যে অতীত ভালো থাকে তাহলে তো একরকম অতীত, অনেকে তো আরো অনেক খারাপ রকমের অতীতের কথাও আপনি ইঙ্গিত করতে পারেন, তাই না? তো সেই জন্য আমি যেটা মনে করি যে এই ইঙ্গিতপূর্ণ কথাগুলো স্পেসিফিক বলা উচিত, যে আপনি আসলে কি বলতে চাচ্ছেন। স্পেসিফিক না বললে হয়তো দেখবেন যে কালকেই বিএনপির লোকেরা বলা শুরু করবে জামাতের 71-এর অতীত নিয়ে টেনে কথাবার্তা বলবে, যে 71-এ কি অতীত ছিল বা এর আগে অতীত কি ছিল, এগুলো নিয়ে কথা বলবে। আমরা বেসিক্যালি যে কথাটা বারবার বলছি যে বাংলাদেশের রাজনীতিতে আমাদের হয় না, একটা জিনিসের পরে আমাদের জীবনধারা চেঞ্জ হয়ে যায়। যেমন ধরেন, আমার মনে আছে ছোটবেলায় আমরা খুব খুব সুখে শান্তি, খুব মানে সচ্ছল পরিবার ছিলাম। সাডেনলি দেখলাম আমার বাবা মারা গেছেন। আমার বাবার মৃত্যুর পরে আমাদের জীবনযাত্রায় একটা ভয়ানক রকমের ছন্দপতন ঘটেছে। মানুষের লাইফে কিন্তু এইভাবে একটা চেঞ্জ আসে। আমাদেরকে শেখানো হয়েছে যে এখন তোমার আর বাবা নেই, এখন তোমাদেরকে অনেক সেলফ ডিপেন্ডেন্ট হইতে হবে। আমার মা আমাদেরকে সবসময় শেখাতো। সো এত বড় একটা পরিবর্তনের পরে আমরা কি বলি? আমরা বলি যে এখন কিন্তু আর আগের দিন নাই। যেমন বিএনপি যেহেতু বড় দল আকারে নিজেদেরকে ক্লেম করে, আমরা সবসময় বিএনপিকে বলি আপনাদের বিরুদ্ধে কিন্তু গণ অভ্যুত্থান হতে পারে আপনারা যদি গুড গভর্নেন্স না দেন। এবং বিএনপির কোনো কোনো নেতা এটা কিন্তু স্বীকারও করেছেন। যেমন তারেক রহমান কিন্তু ওনার দলকে আমি দেখেছি, উনি বলেছেন এবারের নির্বাচন অনেক কঠিন হবে। বিএনপি নেতারা মনে করেছেন যে না, ইলেকশন তো এবার সহজ হওয়ার কথা, কঠিন হবে কেন? কিন্তু তারেক রহমান ডে 1 থেকে বলেছেন এবার নির্বাচন কঠিন হবে, এবং উনি নিজেও কয়েকটা জায়গায় বলেছেন যে আমাদের সামনের দিনগুলো আমাদের চ্যালেঞ্জ অনেক বেশি। কথা হচ্ছে এই যে ছাত্র সমাজ
একবার প্রতিবাদ করতে শিখেছে, একবার রাজপথে নেমে পুলিশকে মানে আপনার সরকারকে সরকারকে চ্যালেঞ্জ করে সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এই ফ্লো, এই মোটিভেশন বা এই ইয়েটা কিন্তু কন্টিনিউ করবে। হয়তো এনসিপিকে নিয়ে আপনার সমালোচনা থাকতে পারে, এনসিপি তো একা এই অভ্যুত্থান ঘটায় নাই, আর এনসিপি বলে কিছু তো ছিল না অভ্যুত্থানের সময়, ছিল না। সুতরাং অভ্যুত্থান যারা অংশীদার তারা কিন্তু এরপরে যতগুলো বাধা আসবে ওগুলো সে প্রতিবাদ করবে, এবং সে তখন যে সরকারে থাকুক না কেন, বিএনপি থাকুক বা জামাত থাকুক, সে কিন্তু বলবে যে আমরা তো শেখ হাসিনাকে ফালাইছি, আপনি কি, আপনাকেও ফালাই, আপনার বিরুদ্ধে আমরা লড়াই করব। সুতরাং আমি যেটা বলি, অতীত আমাদের সবাইকে স্মরণে রাখতে হবে। সেই কারণে হয়তো নিশ্চয়ই আপনি বলেছেন যে জুলাইয়ের সকল শক্তিকে ভুল সংশোধন করে আবার রাজপথে নামতে হবে, আবু সাইদ যে জন্য জীবন দিয়েছে সেটি ধরে রেখে নতুন লড়াই শুরু করতে। আমাদেরকে ধরেন, আমরা 50 বছর ধরে মুক্তিযুদ্ধকে স্মরণ করে রাজনীতি করেছি, করি না? আমরা এখনো ব্রিটিশ বিরোধী সংগ্রামকে আমাদের ঐতিহ্য, ইতিহাস বলে ধারণ করি। ইভেন আমরা এখনো কারবালাকে স্মরণ করি, যে আমাদের কারবালার এই বিয়োগাত্মক ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তাহলে একদম জাজ্বল্যমান 24, আমরা সবাই 24-এ লড়াই করেছি। আমরা দীর্ঘ 15 বছর আমাদের গায়ে ক্ষত, আমাদের হৃদয়ে ক্ষত, আমাদের চিন্তা চেতনায় ক্ষত আছে। তা আমাদেরকে তো পথ দেখাবে এই 24 সামনে, একদম একদম ফ্রেশ 24 আমাদেরকে পথ দেখাবে। আপনি সাধারণ একজন নাগরিককে বলেন, যদি থাকবে কেন, রাষ্ট্রের প্রয়োজনে কোনো যদি থাকতে পারে না, হ্যাঁ অথবা না, কোনো যদির কোনো স্থান নাই। যে বিচারগুলো হয়েছে সেই বিচারগুলো নিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমি নিজেও এই বিচারগুলো আমি নিজেও বলেছি এটা প্রহসনের, আমি নিজেও বলেছি, এখনো বলি। সেই কারণে তারা বলছে নো আত্মপক্ষ সমর্থনের সুযোগ আপনি যে কাউকে দিতে হবে। ইসলাম বলে নাই যে কাফের তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ নাই। সবকিছুতে আপনি ধর্মীয় ভাবেও যদি ধরেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। সেইখানে জামাতের ওই দিন আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছিল না। আপনি দেখেন, একটা রায় হয়েছে, রায় হওয়ার পরে যখন আবার আন্দোলনকারীরা আন্দোলন করলো, সেই রায়টাও কিন্তু উল্টে গেল। যার জন্য রায় হয়েছিল তার কিন্তু ফাঁসি হয় নাই, কিন্তু যখন আন্দোলন করলো রায়টা কিন্তু উল্টে গেল, উল্টে গিয়ে আবার ফাঁসি হলো এবং ফাঁসি কার্যকর হলো। এটা আমাদের কাছে একজন মানুষ হিসেবে, সচেতন নাগরিক হিসেবে খারাপ লেগেছিল। শুধু বিএনপি করে এই জন্য খারাপ লেগেছিল তা না, সচেতন নাগরিক হিসেবে এটা আমি এখনো বলি। আরো 10 বছর পরে আমার সেন্স থাকলে আমি এটাই বলবো। আপনার একটা প্রশ্ন যায়, সেটা হচ্ছে কৌশল না, বিএনপি এই জামায়াতের দ্বন্দ্ব তো চলছে, নির্বাচনের আগে আগে আরো সামনে কি হয় জানি না, তো সেটা আপনারা ভালো বলতে পারেন। তারপরও নুরুল হক নূর বলছেন যে জাতীয় পার্টির বিষয়টা আসলে এখনো ক্লিয়ার হয়নি। উনি বলছেন জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ফিরবে। তিনি সতর্ক করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, এই জন্য আসন্ন জাতীয় নির্বাচনের আগে জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা করা উচিত বলে তিনি অভিমত বক্তব্য ব্যক্ত করেন। যদিও আবার এখানে মুজিবুর রহমান মঞ্জুও একই কথা উনি বলেছেন একটি অনুষ্ঠানে শুক্রবার সন্ধ্যায়। বিএনপি জামাতের ক্ষমতার দ্বন্দ্ব, অশুভ রাজনীতি 1996 সালে আওয়ামী লীগকে দীর্ঘদিন পরে হলেও রাজনীতি ফিরিয়ে এনেছিল, বর্তমানে আবারও আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে অতীতের মতো বিএনপি জামায়াত দ্বন্দ্ব শুরু করেছে। এই যে নুরুল হক নূর এবং মুজিবুর রহমান মঞ্জু, এই দুইজনের বক্তব্য আসলে বিএনপি জামাতের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে আওয়ামী লীগ নতুন করে আবার আসছে কিনা, আমরা সেই কারণে দেখছি ঘন ঘন মিছিলগুলো বের হচ্ছে। এটা বলার আগে আপনি তখন একটা কথা বলছিলেন যে নারীদের ব্যাপারে, নারীদেরকে জামাত কিভাবে দেখে। আমি এই জায়গাটা একটুখানি টাচ করতে চাই। দেখেন, তারা তাদের গঠনতন্ত্র থেকে ফিরে সরে এসেছে অনেকটাই। যে নারীদেরকে তারা হিজাব পরিহিত অবস্থায়, এবং শুধু হিজাব না, নেকআপ টেকআপ সহ শুধু চোখ দুটা ছাড়া আর কিচ্ছু দেখা যায় না, তাদেরকে কিন্তু আমরা ডাকসু নির্বাচনে কি দেখেছি, সাধারণ না, ওভার স্মার্ট নারীরা নির্বাচন করেছে। শুধু তাই না, বিধর্মী নারীরাও নির্বাচন করেছে বা তাদের, তাহলে এইখানে তাদের গঠনতন্ত্র কিন্তু তা বলে না যেটা করেছে। তো সেই জন্য জামাত যেটা করতে পারে সেটা অনেকেই করতে পারে না, কারণ অনেকেই গঠনতন্ত্র থেকে সরে আসতে পারে না। তারা হিন্দুদের কমিটি করেছে, যেটা তাদের গঠনতন্ত্রের মধ্যে ইসলামিক একটা দলে কিন্তু অন্য ধর্মের কোনো ঠাঁই নাই, অন্তত পক্ষে মূর্তি পূজার কোনো ধর্মের। তো তারা সেইখানেও করেছে, তার মানে তারা সবকিছুই করতে পারে। এখন আপনার প্রশ্ন কোথায় ছিল? যে প্রশ্নটা ছিল এটাই যে আপনাদের বিএনপি জামাতের দ্বন্দ্বের কারণে আওয়ামী লীগ আবার ফিরে আসছে কিনা। বিএনপি জামাতের দ্বন্দ্বের কারণে এটা ফিরে আসবে না। এটার কারণটা হচ্ছে, কেউ আছে ভেতরে ভেতরে লিয়াজু করছে, ভিতরে আওয়ামী লীগকে ঠাঁই দিচ্ছে, আওয়ামী লীগের সঙ্গে লিয়াজু করছে, আওয়ামী লীগের ভোট নিচ্ছে। আর কেউ আছে
সামনাসামনি যেটা সত্য সেটা বলছে। বিএনপি যে কথাটা বলেছে সেটা হলো যে আওয়ামী লীগ নির্বাচন করেছে 14 দলকে নিয়ে। তো তাদেরকে নিয়ে নির্বাচন করার জন্য আমরা আওয়ামী লীগকে একঘরে নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছি। ঠিক একই অবস্থায় আওয়ামী লীগ এবং তার 14 দল সহ যদি নির্বাচন না থাকে, আওয়ামী লীগ যে কারণে থাকবে না তার বাকি দলগুলো একই কারণের মধ্যেই পড়ে যায়। যদিও জামাত এবং এনসিপি তারা কেউই এটা বলে নাই তখন, যখন আওয়ামী লীগকে স্থগিত করলো বা নিষিদ্ধ করলো সেটা বলে নাই, তাদের টনক নড়েছে 1 বছর পরে। তো আমরা কিন্তু তা করি না, আমরা যেটা বলি সেটাই করি, আমরা যা বলি সেটা করি, যা বলি না সেটা করি না। আর অন্য দলগুলো যা বলে সেটা করে না, যা করে সেটা বলে না। তো তারা কি করেছে, এইখানে তারা ভেতরে ভেতরে লিয়াজু করছে, বাইরে করছে না। আর বিএনপি বলছে আমরা ওরকম আলাদা নির্বাচন আবার হোক, আবার বলুক যে এই নির্বাচনে অমুক ছিল না, অমুক ছিল না, অমুক ছিল না, এটা কোনো আন্তর্জাতিক মানের নির্বাচন হয় নাই। যাতে আন্তর্জাতিক মানের নির্বাচন, আরেকটা জিনিস, একটা দলকে ব্যান করার জন্য যা যা দরকার সেটা করার পরে আপনার এই আলোচনাটা আসে। আপনি হুট করে আপনার মৌখিক নির্বাহী আদেশে ব্যান করলেন, জামাতকেও তো ব্যান করেছিল, রাখতে পেরেছিল, রাখতে পারা যায় না। তো সেই কারণে বিএনপি অনেকদিন রাষ্ট্র পরিচালনায় অভ্যস্ত। আওয়ামী লীগের বিষয়ে যে আপনার অবস্থান ছিল, জাতীয় পার্টির বিষয়ে সেই একই অবস্থান, সবগুলো 14 দল সম্পর্কে একই অবস্থা। আপনার একজনের ক্ষমতা বেশি ছিল, আরেকজন আপনার শোনেন, যদি আপনার জামাত জাতীয় পার্টি যদি বিরোধী দল না হতো, আওয়ামী লীগ তো নির্বাচন করতে পারতো না, তাকে আরেকটা বানায় করতে হতো। তাহলে যে দোষে দুষ্ট আওয়ামী লীগ, সে একই দোষে দুষ্ট অন্য 14 দলও, তাহলে তাদের বিচারও তো একই মানদণ্ডে একই মাপে হওয়া উচিত। আমাদের দাবিটা, আমরা সব সময় বিচার চেয়েছি, আমরা বিচার চাই। বিচারের মাধ্যমে যদি এই দল ব্যান্ড হয় তাহলে এর চেয়ে খুশির আর কিছু হতে পারে না। আমাদের কোনো কথা থাকবে না। মুজিবুর রহমান মঞ্জু, আপনি কি মনে করেন কিনা যে আওয়ামী লীগ বিএনপির যে দ্বন্দ্বের মাধ্যমে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত করার একটা কথা আপনি বলেছেন? এটা আপনি দেখবেন বিএনপি সবসময় বলে এসেছে যে 96-তে জামাতের ভুল হোক বা যে কোনো কারণে হোক, জামাতের কারণেই আওয়ামী লীগের উত্থান ঘটেছে, আওয়ামী লীগ পুনর্বাসিত হয়েছে, এটা ওনাদেরই অফিসিয়াল স্টেটমেন্ট পাওয়া যাবে। তো তাহলে জামাত তো আপনাদের বন্ধু ছিল 91-তে, 96-তে আপনাদের আবার শত্রু হয়ে গেল কেন? এই প্রশ্নটা তো আমরা বিএনপিকে করতেই পারি। তাহলে আপনাদের এই বন্ধুত্ব শত্রুতায় রূপান্তরিত হলেই তো আওয়ামী লীগ অ্যাডভান্টেজ পায়। আপনারা যখনই এককভাবে দুই দল একসাথে নির্বাচন করেন তখন আপনারা বিজয়ী হন, আওয়ামী লীগ পরাজিত হয়। যখন আপনারা বিচ্ছিন্ন হয়ে যান তখন ভোটে আপনারা হেরে যান, আওয়ামী লীগ জিতে। এই ঘটনাটা ঘটেছে কয়েকবার, এবং তার ভিত্তিতে কিন্তু এমন একটা পরিস্থিতি হয়েছে, আওয়ামী লীগ বুঝে ফেলেছে যে বিএনপি জামাত একসাথে হইলেই ভোটে সে আর জিততে পারবে না। এই জন্য কিন্তু সে ভোটই বন্ধ করে দিয়েছে। আপনি দেখবেন বিগত 3টা ইলেকশন আওয়ামী লীগ বন্ধ করে রয়েছে, এবং আওয়ামী লীগ কিন্তু চেষ্টা করেছে বিএনপি জামাতকে ভাগ করতে। জামাতকে এক ধরনের বুঝিয়েছে, বিএনপিকে এক ধরনের এর মধ্যে ফেলেছে যে বিএনপি জামাতকে পোষাচ্ছে, বিএনপি রাজাকারের দল, বিএনপি রাজাকারকে মানে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, এটা বলে বিএনপিকে ডিমোরালাইজ করার চেষ্টা করেছে। সফল তো হয়েছে শেষের দিকে। অন্যদিকে জামাতকে সে নানাভাবে বুঝিয়েছে যে তোমরা বিএনপি থেকে সরে আসো, তোমাদের ফাঁসির হবে না, তোমাদেরকে এটা দেওয়া হবে সেটা। এইটা করতে পারে নাই বলে কিন্তু সে ইলেকশন দেয় নাই। যদি করতে পারতো আওয়ামী লীগ কিন্তু একটা ইলেকশন দিত, কারণ আওয়ামী লীগ জানে বিএনপি জামাত আলাদা হলে তার ইলেকটোরাল পজিশনটা হয়। এখন আমরা কি দেখলাম? এখন আমরা দেখলাম যে আওয়ামী লীগ যেতে না যেতে বিএনপি জামাত আলাদা হয়ে, শুধু আলাদা হয়ে না, এই যে আপা এখন একটু আগে বললেন যে জামাতের প্রতি আমার হয়তো একটু ইয়েস, আরে ভাই আপনারা তো সরকার করেছেন একসাথে, আপনারা তো এক মার্কা ইলেকশন করেছেন, জামাতকে আপনারা ওন করেছেন। তো এখন ওন করেছেন যেই ইস্যু তখন আপনার কাছে ব্যারিয়ার হয় নাই, এখন আপনি সেই ইস্যু তুলছেন কেন? আপনি অন্য ইস্যু তোলেন জামাতের সাথে, জামাতকে অন্য প্রসঙ্গে আপনি তোলেন। যেই ইস্যু জানা সত্ত্বেও আপনি জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়েছেন, সেই ইস্যুটা তখন আপনারা সলভ করেন না কেন? আপনারা তখন বলতে পারতেন যে জামাত তোমাদের সাথে আমরা ঐক্যবদ্ধ হইতে পারি, তোমরা আগে 71-এর জন্য ক্ষমা চেয়ে আসো। আমরা তো জামাতের ভিতর থেকে জামাতের ক্ষমা চাওয়ার দাবিটাকে তুলেছি, সেটা তুলতে গিয়ে আমাদেরকে দল থেকে বহিষ্কৃত হতে হয়েছে। আমি এটা নিয়ে খুবই আনন্দিত, এটা নিয়ে আমার কোনো আফসোস নাই। আমি ওই জন্যই খুশি যে জামাত, আমরা যে দাবিটা দিয়েছিলাম, জামাত এখন কিছুটা হলেও সেটার পথে হাঁটা শুরু করেছে। জামাত এখন বলেছে যদি ভুল করে থাকি ক্ষমা চাই, জামাত বলেছে 3বার ক্ষমা চেয়েছে। এগুলো কিন্তু খুবই হিস্ট্রিক্যালি এগুলো কিন্তু ডট হয়ে যাচ্ছে। কারণ এখন কিন্তু আর জামাতের লোকেরা যদি বলে যে না আমরাই সঠিক ছিলাম, এটা কিন্তু আর টিকবে না। তুমি যদি সঠিক থাকো তাহলে তুমি ভুলের জন্য ক্ষমা চাচ্ছ কেন? তাইলে ওনারা যেটা বলছেন যে আপনার এই ক্ষমা চাওয়াটা আসলে একটা কৌশল, বা আসলে আপনি সিনসিয়ারলি চান না। বাস্তবে হচ্ছে আমরা কি আল্লাহকে যে বলি আল্লাহ যদি ভুল করে থাকি ক্ষমা করে দাও, এটা তো বলি না।
আমরা আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমি এই ভুলটা করছি, আমাকে মাফ করে দাও। আপনার কাছে যদি আমি ক্ষমা চাই, আমি কি বলি? জয়নাল, আমি এই আচরণটা করাতে আপনি মনে কষ্ট পাইছেন, আপনি আমাকে মাফ করে দেন। কারণ আমি যদি বলি যদি ভুল করে থাকি ক্ষমা করে দেন, আর আপনিও বলেন ঠিক আছে যদি ভুল করে থাকেন আমিও ক্ষমা করে দিলাম, তো যদি আর যদি মধ্যে তো আসলে ওই আন্তরিক জায়গাটা মেলবন্ধন হয় না। সুতরাং এই জায়গাটায় আমি যেটা বলি, আমি এখনো পজিটিভলি বলি যে জামাত আজকে যদিতে আসছে, কালকে হয়তো যদি ছাড়াই ক্ষমা চাইবে। এবং যদি জামাত ক্ষমতায় আসে, জামাত জাতীয় সঙ্গীতও মানবে, জামাতের আমিরকে দেখবেন ফুল নিয়ে তারা স্মৃতিসৌধে যাচ্ছে, এবং জামাতের দল থেকে দেখবেন অনেক নেকাব পরা ছাড়া, হিজাব পরা ছাড়া মহিলারা এমপি হচ্ছে, এবং এমনও হতে পারে জামাতের অনেক মহিলা মন্ত্রীও হতে পারে। এবং মানে আমি আর কি বলবো, মানে জামাত যেগুলোকে এতদিন না জায়েজ, তারপরে আপনার ধর্মবিরোধী জামাতকে আপনার ক্ষমতায় বসায় দেন, দেখবেন এগুলো সব জামাত নিজেই পরিষ্কার করে ফেলবে। জি, ধন্যবাদ আপনাকে অসংখ্য। দর্শক, অনেকক্ষণ ধরে আলোচনা চলছিল আসলে বিএনপি জামায়াত এইসব বিষয়গুলো নিয়ে, যে আমরা শেষ দিকে আসলে কোথায় যাচ্ছি। আমরা চিন্তা ভাবনা করছি, সরকারও আশা করছে ফেব্রুয়ারির মধ্যে প্রথমার্ধে একটা সুন্দর একটি নির্বাচন উপহার দেবে। সেই নির্বাচন নিয়ে আসলে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ধরনের কথাবার্তা, কথার লড়াই, বাকযুদ্ধ চলছে। তো শেষ পর্যন্ত দেশের মানুষ কামনা করে যে একটি সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে একটি দল ক্ষমতায় আসবে, বা সবাই মিলে যদি জাতীয় সরকারও গঠন হয় তাহলে মানুষ একটা স্বস্তি পাবে, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, এবং যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আলোচনায়, নীলুফা চৌধুরী মণি বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ছিলেন, মুজিবুর রহমান মঞ্জু চেয়ারম্যান এই ব্যাপারে, দুজনকেও প্রাণডালা অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে শেষ করছি চ্যানেল সংলাপ অনুষ্ঠান। আগামীকাল একই সময়ে দেখার আমন্ত্রণ রইল।